নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই। গল্পসঙ্গীর আজকের নিবেদন সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্প হতাশ প্রেমিক। একত্রিশে চৈত্র, রাত্রি 10টা। হে 1328 সাল, আজ কি সত্য সত্যই তুমি আমাদের নিকট চির বিদায় গ্রহণ করিতে আসিয়াছ? আজ নিশা শেষে উষালোক প্রকাশের সঙ্গে সঙ্গে সত্যই কি তুমি অনন্ত কাল সাগরে বিলীন হইবে? তোমার পায়ে ধরি 28 সাল, এত শীঘ্র তুমি আমাদের পরিত্যাগ করিয়া যাইও না। আরো কিছুদিন অবস্থিতি করো। তোমায় যে আমি বুক ভরিয়া ভোগ করিতে পাইলাম না। ভাই 28 সাল, তোমায় আমি বড় ভালোবাসি, তাই তোমার আসন্ন বিরহে আমার প্রাণ কাঁদিয়া উঠিতেছে। তুমি আসিবার কিছুদিন পরেই আমি আইএ পরীক্ষা দিয়াছিলাম, কিন্তু যথাসময়ে গেজেটে নির্মলচন্দ্র মল্লিক নামটি খুঁজিয়া পাই নাই বলিয়াই যে আমার দুঃখ, তাহা তুমি মনে করিও না। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ফেল হওয়াকে আমি দুঃখ বলিয়াই গণ্য করি না। এবৎসর ফেল হইয়াছি, আগামী বৎসর পাশ করিব। কিন্তু ভাই 28 সাল, অপর একটি বিষয়ে যে ফেল তুমি আমায় করাইয়া দিয়াছ, ইহজীবনে তাহা তো কখনো সংশোধিত হইবার নহে। যাহাকে হারাইলাম, এই জীবনে তাহাকে তো আর পাইব না। তুমি আমার জীবনের সকল আলো, সকল গান, সকল আশা, সকল উৎসাহ হরণ করিয়া লইয়াছ। তবু তোমায় ভালোবাসি। ভালোবাসার ধর্মই বুঝি এই। ভাই 1328 সাল, তুমি যেদিন প্রথম আসিয়াছিলে, সেই শুভ বৈশাখের প্রথম প্রভাতে যখন তুমি এই ধরাধামে অবতীর্ণ হইয়াছিলে, সেদিন তুমি আমাকে কি দেখিয়াছিলে, আর আজ তুমি আমাকে কি দেখিয়া যাইতেছ? সেদিন আমি ছিলাম দুঃখ ক্লেশ শূন্য, চিন্তালেশ শূন্য নব্য যুবক, হৃদয়াকাশ মেঘহীন, সুখবরীর কিরণ সম্পাতে সমুজ্জ্বল। আর আজ চিন্তা আমার প্রিয় সহচরী, দুঃখ ক্লেশ আমার অন্নপান, সুখ রবি চির অস্তমিত, হৃদয়াকাশ ঘন ঘোর মেঘে সমাচ্ছন্ন, 10 দিক অন্ধকার, অন্ধকার। মনে আছে ভাই, সেই 12ই আষাঢ়? ওই তারিখে শৈলকে আমি শেষ দেখিয়াছি। ইহার কয়দিন পরেই সেই চিঠি বিভ্রাট। শৈলর পিতা আমাদের পাড়া হইতে পার্সি বাগানে উঠিয়া গেলেন। সেই শেষ দেখার 12ই আষাঢ় তারিখটি আমার বুকে রক্তের অক্ষরে লেখা আছে। আর লেখা আছে বিলাত ফেরত ইঞ্জিনিয়ার প্রবোধ গুপ্তের সহিত তাহার বিবাহের তারিখ 22শে অগ্রহায়ণ 1328। ইহা আগুনের অক্ষরে আমার হৃৎপিণ্ডের ঠিক মাঝখানে লিখিত হইয়া দিবারাত্র আমায় দগ্ধ করিতেছে। সুতরাং হে 1328 সাল, তোমায় আমি জীবনে কখনো ভুলিব না। কিন্তু দোহাই ভাই, তুমি ভুল করিও না। তোমার উপর আমার কিছুমাত্র বিদ্বেষ ভাব নাই। সে ভাব থাকিলে কি তোমায় আমি এতখানি ভালোবাসিতে পারিতাম? কেন তোমায় ভালোবাসিয়াছি তাহাও বলি। ভালোবাসিয়াছি কারণ কাব্যাদি পড়িয়া এখন আমি নিঃসন্দেহে বুঝিতে পারিয়াছি, লোকে যাহাকে পাওয়া বলে তাহাই প্রকৃতপক্ষে হারানো, এবং যাহাকে না পাওয়া বলে তাহাই যথার্থ পাওয়া। সেই 22শে অগ্রহায়ণ শ্যামবাজারের প্রবোধ গুপ্তের পরিবর্তে যদি আমার সঙ্গে শৈলজার বিবাহ হইত, তবে সেই হইত
তাহাকে আমার না পাওয়া। সে এখন আমার বধূ হইত বটে, কিন্তু কালক্রমে আমার পুত্র কন্যার জননী হইত এবং আমার গৃহিণী পদে প্রতিষ্ঠিত হইয়া যথাসময়ে প্রৌঢ়ত্বে উপনীত হইত। কিন্তু তাহাকে পাই নাই বলিয়াই সে আমার হৃদয় মন্দিরে চিরযৌবনা চিরবধূ প্রেম প্রতিমার ন্যায় বিরাজ করিবে। এই তো যথার্থ পাওয়া। তাই বলিতেছিলাম, আমি তাহাকে না পাইয়াই যথার্থ পাইয়াছি এবং প্রবোধগুপ্ত তাহাকে পাইয়া সম্যক রূপেই হারাইয়াছে। ভাই 1328 সাল, নিতান্তই কি তুমি যাইবে? আমার এই ব্যাকুল প্রার্থনায় আরো কিছুদিন, অন্তত 2টা দিন, 1টা দিনও কি থাকিতে পারিবে না? ওহো, স্মরণ হইয়াছে, বিধিলিপি আমাদের যেমন অলঙ্ঘনীয়, তেমনি তোমাদেরও পঞ্জিকালিপি লঙ্ঘন করিবার সাধ্য নাই। তোমায় যাইতেই হইবে। তবে যাও 1328 সাল, সেই অন্তধামে যাত্রা করো। তোমার স্মৃতিরক্ষাকল্পে বর্ষবিদায় নামক একটি কবিতা আমি আজ লিখিতে আরম্ভ করিয়াছিলাম, কিন্তু এখনো শেষ করিতে পারি নাই। আর শেষ করিয়া কোনো ফলও নাই, কারণ কোনো ভালো মাসিক পত্রে আর তাহা ছাপা হইবার উপায় নাই। কেননা সেগুলি আগামীকাল 1 বৈশাখ কর্নওয়ালিস স্ট্রিটের বারান্দা আলোকিত করিবে। 1 বৈশাখ 1329। স্বাগত হে নববর্ষ, তোমায় প্রণাম করি। লোকে বলে মুখ মনের দর্পণ স্বরূপ, কিন্তু তোমার মুখ দেখিয়া তোমার মনে কি আছে আমি তো কিছুই বুঝিতে পারিতেছি না। প্রভাতের সোনালী রৌদ্রে তুমি মুচকি হাসিতেছ। আমার জন্য সুখ আনিয়াছ কি দুঃখ আনিয়াছ তাহা তুমিই জানো, কিন্তু তোমার এই সরল হাসি দেখিয়া তোমাকে মন্দ লোক বলিয়া আমার মনে হইতেছে না। আজ প্রায় 10 মাসকাল তাহাকে দেখি নাই, তবু বাঁচিয়া আছি। আমার সে অন্যের অঙ্কশায়িনী হইয়াছে, তবু আমি বাঁচিয়া আছি। শৈল আমার বাল্য সখী, তাহারা আমাদের পাড়াতেই থাকিত। এক সময় ছিল যখন আমি প্রায় প্রত্যহ তাহাদের বাড়ি যাইতাম, তাহাকে পড়া বলিয়া দিতাম, তাহার খেলায় যোগদান করিতাম। সেও মাঝে মাঝে আমাদের বাড়ি আসিত। তারপর শৈল বড় হইল। তাহার মা তাহাকে আমাদের বাড়িতে আর আসিতে দিত না। তাহাদের বাড়ি গেলে আমিও আর বড় একটা তাহার সাক্ষাৎ পাইতাম না। এই সময় বাবা ঢাকায় বদলি হইলেন। বাড়িটা ভাড়া দিয়া আমরা ঢাকায় গিয়া প্রায় 3 বৎসর রহিলাম। কলিকাতায় ফিরিয়া শুনি সে স্কুলের গাড়িতে উঠিয়া পড়িতে যায়। গাড়ি হইতে ওঠানামার কালে মাঝে মাঝে তাহার সহিত আমার চোখাচোখি হইতে লাগিল। যে ছিল কিশোরী সে এখন নবযুবতী। আমার হৃদয় নিহিত সে বাল্য স্নেহ উদ্দাম প্রণয়ে পরিণত হইল। হৃদয়ের আবেগ আর সহ্য করিতে না পারিয়া স্কুলের ঠিকানায় তাহাকে আমি চিঠি লিখিতাম। তখন জানিতাম না, মেয়েদের নামে চিঠি আসিলে প্রধান শিক্ষয়িত্রী প্রথমে তাহা খুলিয়া পাঠ করেন। ফলে চিঠি শৈলর কাছে না পৌঁছিয়া তাহার বাবার কাছে আসিয়া পৌঁছিল। তাহার বাবা আমার বাবাকে উহা দেখাইলেন। বাবার নিকট কানমলা ও মার নিকট গালি খাইলাম। কয়েকদিন পরে অন্য বাড়ি ভাড়া লইয়া শৈলর পিতা পার্সি বাগানে উঠিয়া গেলেন। বিলাত ফেরত প্রবোধ গুপ্তের সঙ্গে অগ্রহায়ণ মাসে শৈলের বিবাহ হইল। সংবাদপত্রে পাঠ করিলাম।
আমার হৃদয় শ্মশান ভূমিতে পরিণত হইল। 17 শ্রাবণ, বেলা 9টা। গতরাত্রে তাহাকে স্বপ্নে দেখিয়াছি। সে যেন একখানি কলকাপার শাড়ি পরিয়া পুস্তক ও খাতা হস্তে কলেজের গাড়ি হইতে নামিয়া জুতা খুটখুট করিতে করিতে তাহাদের বাড়ির মধ্যে প্রবেশ করিল। প্রবেশের পূর্বে একবার আমার দিকে ফিরিয়া চাহিয়া চকিতের ন্যায় একটু হাসিয়া গেল। ইহা পার্সি বাগানে কি শ্যামবাজারে, স্বপ্নে তাহা নির্ণয় করিতে পারি নাই। স্বপ্নে তাহাকে দেখিয়া অবধি জাগ্রত তাহাকে একটিবার দেখিবার জন্য আমার মন বড় চঞ্চল হইয়াছে। কিন্তু সে এখন পরস্ত্রী। প্রেম নয়নে তাহাকে দেখা কি এখন আর আমার উচিত? আমার ইহাও মনে হইতেছে শুধু একটিবার চোখের দেখা বই তো নয়, তাহাতে দোষ কি? এখন উঠি, কলেজের বেলা হইল। 19 শ্রাবণ, রাত্রি 10টা। খবর লইয়া জানিয়াছি শৈল এখন তাহার স্বামী গৃহে শ্যামবাজারে। বাড়িটাও সন্ধান করিয়া বাহির করিয়াছি। বাড়ির প্রায় সম্মুখে একটা চায়ের দোকান আছে। বেলা 3:30 হইতে 5টা পর্যন্ত আজ সেখানে বসিয়া 5-6 পেয়ালা চা পান করিলাম। কিন্তু স্কুলের গাড়িও সে রাস্তায় আসিল না, তাহাকেও দেখিতে পাইলাম না। 9 ভাদ্র। হে আমার লাল রঙের নূতন স্টাইলো পেন, আজ তোমায় কেন কিনিয়া আনিয়া তোমার বুকে লাল কালি ভরিয়াছি তাহা জানো কি? উপরের ওই তারিখটি লিখিবার জন্য। ওই তারিখটি আমার জীবনে একটি লাল অক্ষরের তারিখ। আজ আমি তাহাকে দেখিতেছি, প্রাণ ভরিয়া দেখিতেছি। রাত্রি 9টার সময় বায়োস্কোপ হইতে বাহির হইয়া ট্রামের জন্য গ্রে স্ট্রিটের মোড়ে দাঁড়াইয়াছিলাম। এমন সময় দক্ষিণ দিক হইতে আগত একখানি মোটর গাড়ির প্রতি নজর পড়িল। ভিড়ের জন্য থামিয়াছে এবং ভোঁ ভোঁ শব্দ করিতেছে। সেই গাড়িতে ইংরাজি বেশে সজ্জিত প্রবোধগুপ্তের পার্শ্বে বসিয়া সে, পরিধানে একখানি নীলাম্বরী বেনারসি শাড়ি। গ্যাস লণ্ঠনের আলো তাহার সুন্দর মুখখানির উপর পড়িয়াছে। সে মুখখানি যেন বড় গম্ভীর, যেন বড় বিষণ্ণ, একটু যেন বিরক্ত। স্পষ্টই বোঝা যাইতেছে এ বিবাহে সে সুখী হয় নাই। ভিড়ের জন্য প্রায় 2 মিনিট কাল গাড়িখানি সেইখানেই আটকাইয়া রহিল এবং আমি প্রাণ ভরিয়া নয়ন ভরিয়া তাহার রূপ সুধা পান করিলাম। অবশেষে ভিড় কমিলে গাড়িখানি শ্যামবাজারের দিকে চলিয়া গেল। আমিও বউবাজারগামী ট্রামে লাফাইয়া উঠিলাম। সারা পথ মনে মনে বলিতে লাগিলাম, ওরে দুষ্ট দেশাচার, কি করিলি অভাগার, কার ধন কারে দিলি, সে আমার হলো না। রাত্রি প্রায় 11টা বাজে। এইবার আলো নিভাইয়া শয়ন করি। হে আমার মানসী প্রিয়া, আজ স্বপ্নে আমায় একটিবার দেখা দিও, আমার সহিত 2টি কথা কহিও। আমি বড় দুঃখী। 13ই আশ্বিন, মধুপুর। তাহার দর্শন মধুলুব্ধ হইয়া আজ মধুপুরে আসিয়াছি। সমস্ত পূজার ছুটি প্রবোধগুপ্ত এইখানেই যাপন করিবে। তাহার বাংলাটি কোথায় আজ বিকালে বাহির হইয়া অনুসন্ধান করিতে হইবে। প্রতিদিন সে শৈলকে লইয়া নিশ্চয়ই বেড়াইতে বাহির হইবে। প্রতিদিন তাহাকে দেখিব। লাল স্টাইলটিও সঙ্গে আনিয়াছি। 16ই আশ্বিন, রাত্রি 9টা। 3 দিন বৃথা অন্বেষণের পর আজ তাহার দর্শন পাইয়াছি।
প্রবোধের সঙ্গে সে বেড়াইতে বাহির হইয়াছিল, কিন্তু চকিতের ন্যায় দেখা। আমরা বিপরীত দিক হইতে আসিতেছিলাম, সন্ধ্যাও আসন্ন হইয়াছিল। পরস্পরকে অতিক্রম করিতে যে সময়টুকু লাগে সেইটুকু সময় মাত্র দেখা। তপ্ত সাহারার বুকের উপর একটি বিন্দুমাত্র বাড়িপতন। 17ই আশ্বিন, সন্ধ্যা। আজও তাহাকে দেখিলাম স্বামীর সহিত বেড়াইতেছে। 18ই আশ্বিন, 19শে আশ্বিন, 20শে আশ্বিন দেখিলাম স্বামীর সহিত বেড়াইতেছে। 21শে আশ্বিন। রোজ রোজ আর ওই লিখিতে ভালো লাগে না। কতক্ষণের জন্যই বা দেখা, সে কি মিনিটও নহে। আজ আমার ইচ্ছা হইতেছে খোট্টা সাজিয়া উহাদের বাড়ি গিয়া চাকরি প্রার্থনা করি। যদি রাখে তবে সারা দিন তাহাকে মনের সাধে দেখিতে পাই। কিন্তু হিন্দি যে জানি না, আর চেহারাটাও যে আমার হাদপেই কাঠখোট্টা নহে। 22শে আশ্বিন। বায়ুভোজী বাবুরা চাঁদা করিয়া এখানে পূজা করিতেছেন। কলিকাতা হইতে কারিগর আসিয়া প্রতিমা নির্মাণ প্রায় সমাধা করিয়াছে। আমি 5 টাকা চাঁদা দিয়াছি এবং কাজকর্ম অনেক করিতেছি। চাঁদার তালিকায় দেখিলাম মিস্টার ও মিসেস গুপ্ত 20 টাকা চাঁদা দিয়াছেন। নিমন্ত্রণপত্রে ঠিকানা লেখার ভার আমি গ্রহণ করিয়াছি। মিস্টার ও মিসেস গুপ্তের নামে 2খানি স্বতন্ত্র খাম লিখিয়াছি। প্রবোধবাবুর খামের মধ্যে কেবল ছাপা নিমন্ত্রণপত্র। শৈলজার খামের মধ্যে নিমন্ত্রণপত্রের সঙ্গে একটি ক্রোড়পত্র। তাহাতে প্রাণের আবেগে অনেক কথা লিখিয়া ফেলিয়াছি। গ্রে স্ট্রিটের মোড়ে সেই বেশে সেই যে তাহাকে দেখিয়াছিলাম তাহারও উল্লেখ করিয়াছি। শেষে লিখিয়াছি, জানি না তুমি আজও আমায় মনে করো কিনা। আমাদের সে বাল্য প্রণয় যদি আজও তোমার মনে থাকে তবে সেইটুকু তুমি আমায় জানাইও। সেইটুকুই আমি কেবল জানিতে চাই। এ জীবনে তোমার কাছে আমি আর কিছুরই প্রার্থী নহি। যদি তোমার হৃদয়ের এক কোণেও আমার জন্য একটু স্থান থাকে তবে বিজয়া দশমীর দিন বিকালে তুমি যখন ভাসান দেখিতে যাইবে তখন তোমার সেই নীলাম্বরী বারাণসী শাড়িখানি পরিয়া যাইও। যদি আমায় ভুলিয়া থাকো অথবা আমার প্রতি বিরূপ হইয়া থাকো তবে অন্য কোনো শাড়ি পরিও। 23শে আশ্বিন। উভয় পত্র পকেটে লইয়া স্বয়ং পত্রবাহক হইয়া আজ বেলা 9টার সময় আমি প্রবোধ গুপ্তের বাংলোয় গিয়াছিলাম। সৌভাগ্যবশত শৈলজাকে তাহাদের ফুলবাগানে একা বেড়াইতে দেখিলাম। ফটক খুলিয়া সাহসে ভর করিয়া আমি তাহার দিকে অগ্রসর হইলাম এবং পত্র তাহার হাতে দিয়া বলিলাম, এইখানি তোমার আপনার, আর এইখানি তোমার স্বামীর জন্যে। পত্র দিয়া প্রস্থান করিতেছিলাম। শৈল আমার মুখপানে চাহিতে আমি দাঁড়াইলাম। সে নিম্নস্বরে বলিল, চলুন বসবেন, তিনি এখনই বাড়ি ফিরবেন। আমি বলিলাম, না আজ না, আমার অনেক কাজ আছে। তোমার চিঠিখানি তুমি নিজে খুলে দেখো, আমি যাই। বলিয়া আমি চলিয়া আসিলাম। ফটকের নিকট পৌঁছিয়া ফিরিয়া চাহিয়া দেখিলাম খামখানি সে খুলিয়াছে। লাল নিমন্ত্রণপত্রের সঙ্গে আমার লেখা সাদা কাগজখানি স্পষ্ট দেখিতে পাইলাম। একটা কার্য করিয়া বসিলাম। জানি না ইহার ফল এখন কিরূপ হইবে। 28শে আশ্বিন, বিজয়া দশমী, রাত্রি 11টা। উফ,
ভয়ানক সিদ্ধি খাইয়াছি, ইচ্ছা করিয়াই খাইয়াছি, কারণ সিদ্ধি লাভ করিয়াছি। বিষম নেশা হইয়াছে। উফ, চোখে ভালো দেখিতে পাইতেছি না, লিখিতে পারিতেছি না, হাত কাঁপিতেছে। তবু একটা কথা আজ লিখিয়া রাখিতেই হইবে। সে আজ নীলাম্বরী বারাণসী শাড়ি পরিয়াই প্রতিমা বিসর্জন দেখিতে গিয়াছিল। উফ, শোয়া যাক। 29শে আশ্বিন, রাত্রি 10টা। এ কি হইল? আজ বিকালে বেড়াইতে বাহির হইয়া এ পথে সে পথে কোনো পথেই তাহাকে দেখিতে পাইলাম না। এরূপ অবশ্য পূর্বেও ঘটিয়াছে। প্রত্যেক দিনই যে উহারা বেড়াইতে বাহির হইয়াছে তাহা নহে, তথাপি মনটা কেমন চঞ্চল হইল। ফিরিবার সময় উহাদের বাংলোর নিকট দিয়ে আসিলাম। দেখিলাম কোনো ঘরে আলো জ্বলিতেছে না। এই সময় মালি ফটকের নিকট আসিল। তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিলাম, সাহেব ও মেম সাহেব বেলা দ্বিপ্রহরের ট্রেনে কলকাতা ফিরিয়া গিয়াছেন। সহসা এ বজ্রাঘাত কেন? বিনা মেঘে? না মেঘ উঠিয়াছিল? প্রবোধগুপ্ত কি কিছু জানিতে পারিয়াছে? শৈল হয়তো অসাবধানে আমার চিঠিখানা কোথাও ফেলিয়া রাখিয়াছিল। প্রবোধ তাহা গোপনে দেখিয়াছে। হয়তো সে অপেক্ষা করিতেছিল, দেখি ও আজ কোন শাড়ি পরিয়া বেড়াইতে বাহির হয়। নীলাম্বরী বারাণসী দেখিয়া সে বুঝিয়াছে সে নিজে চন্দ্রশেখরের সজীব সংস্করণ মাত্র। আমার বড় ইচ্ছা করে শৈলজার সঙ্গে আমিও এক চন্দ্রালোকিত রজনীতে অগাধ জলে সাঁতার দিই এবং তাহাকে সই বলিয়া ডাকি, কিন্তু সাঁতার যে জানি না। এতক্ষণ তাহারা কলিকাতায় আহারাদিও শেষ করিয়াছে। প্রবোধ না জানি শৈলকে কত লাঞ্ছনা, কত গঞ্জনা, কত তিরস্কার করিতেছে। শৈল কি উত্তর করিতেছে? সে কি বলিতেছে, আমরা এক বোঁটায় 2টি ফুল ফুটিয়াছিলাম, তুমি ছিঁড়িয়া পৃথক করিলে কেন? চৌঠা কার্তিক। আজ 3 দিন কলিকাতায় ফিরিয়াছি। 3 দিনই শ্যামবাজারে গিয়া শৈলদের বাড়ির সম্মুখস্থ রাজপথে ঘোরাঘুরি করিয়াছি, যদি কোনো সুযোগে একটিবার তাহার মুখখানি দেখিতে পাই। কিন্তু পাই নাই। প্রবোধগুপ্ত মোটরে বাহির হইতেছে দেখিয়াছি, কিন্তু সঙ্গে শৈল নাই। তাহাকে বোধ হয় সে একটা অন্ধকার ঘরে পুরিয়া চাবি বন্ধ করিয়াছে। বোধ হয় অশেষ প্রকারে কষ্ট দিতেছে। হয়তো অপমানে শৈল নিজ প্রাণ নষ্ট করিতেও পারে। উফ, কি ভয়ানক! তাহাই যদি হয়, নৃশংস জানোয়ার প্রবোধগুপ্তকে আমি তাহা হইলে গুলি করিব। 9ই অগ্রহায়ণ। আজ বিকালে 4টার সময়ে সেই পথ দিয়া যাইতেছিলাম। দ্বিতলে একটি জানালায় তাহার মুখখানি দেখিলাম। চারি চক্ষে মিলন হইবা মাত্র জানালাটি সে বন্ধ করিয়া দিল। ভয়ে সন্দেহ নাই, বাড়ির কে কোথা হইতে দেখিবে, আবার লাঞ্ছনা গঞ্জনা শুরু হইবে। চোখ দুটি তার বড় ম্লান দেখিলাম, বড় মনের কষ্টে আছে। হায় শৈলজা, কেন তুমি আমার হইলে না প্রিয়তমে? 17ই অগ্রহায়ণ। কলেজ পলাইয়া দ্বিপ্রহরে, বিকালে, সন্ধ্যায় আরও কয়েকদিন সে রাস্তায় ঘুরিয়াছে, কিন্তু আর তাহার দেখা পাই নাই। কিন্তু একটা ফন্দি করিয়াছি, সেই বাড়ির একজন ঝির সঙ্গে আলাপ করিয়াছি। তাহার নিকট শৈলর সংবাদটা মাঝে মাঝে পাইতে পারিব। আজ যখন শৈলদের বাড়ির দিকে যাইতেছিলাম,
তখন দেখিলাম একজন মধ্যবয়স্কা স্ত্রীলোক সন্দেশের একটা ঠোঙা হাতে করিয়া সেই দিকে যাইতেছে। তাহাকে দেখিয়াই আমি চিনিলাম, কারণ মধুপুরে তাহাকে আমি অনেকবার দেখিয়াছি। সৌভাগ্যবশত গলির সে অংশটা তখন নির্জন ছিল। আমি সাহসে ভর করিয়া তাহার কাছে গিয়া বলিলাম, হ্যাঁ গো, তুমি কি প্রবোধবাবুর বাড়ির ঝি? সে বলিল, হ্যাঁ, কেন বাবু? তোমার নাম কি? ঝি একটু মুচকি হাসিয়া বলিল, আমার নাম শুনে আপনি কি করবেন? আমার কাছে আপনার কি দরকার তাই বলুন। তুমি আমায় আর কখনো দেখেছ? দেখেছি বই কি, মধুপুরে দেখেছি, সেখান থেকে ফিরে এখানেও কতদিন দেখেছি। আপনি আমার মনিব বাড়ির সামনে ঘুরঘুর করে ঘুরে বেড়ান, দেখেছি বই কি। বলিয়া সে আমার প্রতি একটা বিশেষভাবে চাহিয়া হাসিল। বোধহয় এইরূপ চাহনিকেই কবি ও ঔপন্যাসিকেরা কটাক্ষ আখ্যা দিয়া থাকিবেন। কি প্রয়োজনের কথা তাহাকে বলি ভাবিতেছি, এমন সময় ঝি তাড়াতাড়ি বলিল, কি দরকার শিগগির বলুন, এখনই কে কোথা দিয়ে এসে পড়বে। আমি, দেখো ঝি, সে অনেক কথা, একটু নিরিবিলিতে তোমার সঙ্গে কোথায় দেখা হতে পারে? নিরিবিলিতে? আচ্ছা, কাল বেলা 12টার সময় আপনি এইখানে আসবেন। এই গলির মোড় কি নিরিবিলি? দূর, তা কি বলছি, সেই সময় আমি মনিব বাড়ি থেকে ছুটি পাই, ঘরে যাই, আপনাকে আমার ঘরে নিয়ে যাব। আমি উৎসাহের সহিত বলিলাম, সেই বেশ হবে ঝি, কাল ঠিক 12টার সময় আমি এইখানে এসে দাঁড়িয়ে থাকব। বেশ, আসবেন, বলিয়া ঝি চলিয়া গেল। সুতরাং স্থির করিয়াছি, আগামী কল্য কলেজ পলাইয়া ঝির সহিত তাহার বাসায় গিয়া সাক্ষাৎ করিব এবং শৈলজার সমস্ত খবর শুনিব। 18ই অগ্রহায়ণ। বেলা 11:30টার সময় কলেজ হইতে বাহির হইয়া শ্যামবাজারের ট্রাম ধরিয়া 12টার মধ্যেই যথাস্থানে পৌঁছিয়া দেখি গামছা ঢাকা এক থালা ভাত হাতে করিয়া ঝি আসিতেছে। নিকটে আসিয়া সে আমাকে চুপি চুপি বলিল, সঙ্গে সঙ্গে আসবেন না, একটু দূরে আমার পিছু পিছু আসুন। আমি সেইভাবেই তাহার অনুসরণ করিতে লাগিলাম। এ রাস্তা সে রাস্তা, এগুলি সেগুলি ঘুরিয়া ক্রমে একটা খোলার ঘরের দ্বারে আসিয়া পৌঁছিয়া পশ্চাৎ ফিরিয়া বলিল, আসুন। ভিতরে প্রবেশ করিয়া দেখিলাম উঠানে একটা পেয়ারা গাছের ছায়ায় বসিয়া এক বৃদ্ধ ভাত খাইতেছে। চৌবাচ্চার কাছে বসিয়া 2জন ঝি শ্রেণীর স্ত্রীলোক বাসন মাজিতেছে। বারান্দায় ন্যাকড়া ঢাকা দিয়া কাহার শিশু সন্তান ঘুমাইতেছে। ঝি বাম হস্তে আঁচলে বাঁধা চাবি লইয়া একটা ঘরের তালা খুলিয়া প্রবেশ করিয়া আমায় বলিল, ভিতরে আসুন। প্রবেশ করিতেই কেমন একটা ভ্যাপসা গন্ধ আমার নাকে গেল। ঘরখানা ক্ষুদ্র ও অন্ধকার, মেঝেটা সিমেন্ট করা হইলেও স্যাঁত স্যাঁত করিতেছে। একদিকে একটা তক্তপোষে মাদুর পাতা রহিয়াছে, প্রান্তভাগে কতকটা বিছানা গুটানো, অন্যদিকে দেওয়ালের কাছে ইটের উপর একখানা তক্তা বসানো, তাহার উপর একটা বিবর্ণ ট্রাঙ্ক এবং আম কাঠের সিন্ধু পাশাপাশি রক্ষিত। একটা জানালা ছিল, ঝি সেটাকে বাম হস্তে খুলিয়া দিল। ঘরে একটু আলো হইল। পরে আমার দিকে ফিরিয়া বিনীতভাবে বলিল, গরিবের এই ভাঙা তক্তপোষে বসতে বলতে পারি কি? আমি বসিবার উপায়ন্তর না দেখিয়া তাহাতেই বসিলাম।
সেটা ক্যাচ ক্যাচ করিয়া উঠিল। ঝি বাহিরে গিয়া হাত ধুইয়া আসিল। গামছায় হাত মুছিতে মুছিতে বলিল, পান সেজে দেব কি? আমি বলিলাম, না থাক। কেন, আমার সাজা পান খেতে কোনো দোষ আছে? আমি যদি আপনাদের বাড়িরই ঝি হতাম, পান সাজতাম না? কি ধরুন, আপনি যদি আমার মনিব বাড়িতে বেড়াতে যেতেন, তারা পান দিত, খেতেন তো, সেও তো আমার সাজা পান। তবে সুদূরের ঘরে নারায়ণশীলে থাকলে ব্রাহ্মণেরা প্রণাম করে না। এ স্থান মাহিত্র একটা আছে বই কি। আচ্ছা, তবে সিগারেট খান? বলিলাম, দরকার নেই, থাক। বাজে সিগারেট নয় বাবু, ভালো সিগারেট, কাঁচি মার্কা। আমি আপনার জন্যই কিনে রেখেছি। ভদ্রলোকেরা কাঁচি খায় তা কি আর আমি জানি নে? বলিতে বলিতে সে কুলুঙ্গি হইতে এক প্যাকেট কাঁচি সিগারেট পাড়িয়া আমার কাছে রাখিল। আমি বলিলাম, সত্যি আমি সিগারেট খাইনি। আচ্ছা, তুমি দুঃখিত হবে, একটা পানি বরং সেজে দাও। ঝি পিতলের ডাবল লইয়া পান সাজিতে বসিল। আমি তাহাকে জিজ্ঞাসা করিলাম, প্রবোধ বাবুর বাড়িতে কতদিন আছো? অনেক দিন। কি কাজ করতে হয় সেখানে তোমায়? বাবুর বিয়ে হওয়া না পর্যন্ত আমি দেশে বাবুদের বাড়িতে ছিলাম, সেখানে সব কাজই করতে হতো। বাবুর বিয়ের পর দেশ থেকে আমি এখানে এসেছি। এখানে আমি কেবল বৌগিন্নির ঘরের সব কাজ করি আর তাকে আগলাই। অন্য সব কাজের জন্য ঝি আছে। আপনার সঙ্গে আমাদের বৌমার আগে থেকে চেনাশোনা ছিল, নয় বাবু? ভাবিলাম, সর্বদা কাছে থাকে, শৈল হয়তো কোনোদিন প্রসঙ্গক্রমে আমার কথা উল্লেখ করিয়াছে। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, তা ছিল বই কি। ঝি বলিল, ও বুঝেছি তাহলে। আমি সবিস্ময়ে জিজ্ঞাসা করিলাম, কি বুঝেছ ঝি? ঝি প্রথমে একটু হাসিল। একটা এনামেলের ছোট পিরিচে দুইটি সাজা পান আমার সম্মুখে রাখিয়া বলিল, খান। অন্য একটি আলগোছে নিজের মুখে ফেলিয়া একটা টিনের কৌটা হাতে লইয়া আমাকে জিজ্ঞাসা করিল, দোক্তা নেবেন? আমি অসম্মতি জানাইলে সে নিজে কিঞ্চিৎ দোক্তা খাইয়া বলিল, তা আমায় কি কথা জিজ্ঞাসা করবার জন্য নিরিবিলিতে দেখা করতে চেয়েছিলেন বাবু? আমি বলিলাম, তোমাদের বৌগিন্নির খবর বার্তা সব জানবার জন্যে আমার মন বড় ব্যাকুল হয়েছিল, তাই তোমার সঙ্গে নিরিবিলিতে দেখা করতে চেয়েছিলাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, তোমার বাবু হঠাৎ মধুপুর থেকে চলে এলেন কেন? প্রথমে শুনেছিলাম কালী পুজো অবধি থাকবেন। ঝি মাটির দিকে চাহিয়া নীরবে হাসিল, বলিল, সে আর আপনার শুনে কাজ নেই। কেন ঝি, শুনে কাজ নেই কেন? ঝি মুখ তুলিয়া বিনীতভাবে বলিল, আমি ধরুন সে বাড়ির ঝি, আমার কি উচিত ঘরের কথা প্রকাশ করা? তাছাড়া যে কথা শুনে পৃথিবীতে কারো কোনো উপকার হবে না, মনের আফসোস বাড়বে, বই কমবে না, নেবা আগুন জ্বলে উঠবে, সে কথা শুনে লাভ? ওসব এখন আপনাদের মন থেকে মুছে ফেলাই উচিত। ঝির কথাগুলি মনে মনে আমি আলোচনা করিতে লাগিলাম। আপনাদের শব্দটি সে ব্যবহার করিয়াছে। আমারও উচিত এবং তাহারও উচিত সেসব কথা মন হইতে মুছিয়া ফেলা। ইহাই ঝির উপদেশ। ঝিকে সেই কথাটা স্পষ্টভাবে জিজ্ঞাসা করিব কিনা তাহাই চিন্তা করিতে লাগিলাম।
আমি অবনত মুখে এই সকল কথা ভাবিতেছিলাম, সহসা ঝির কণ্ঠস্বরে চমকে উঠিলাম। কেন মিছে মন খারাপ করেন বাবু? সেসব আশা ত্যাগ করুন। পরক্ষণেই আমার রক্তটা চন করিয়া গরম হইয়া উঠিল। কি আশ্চর্য! ঝি কি মনে করিয়াছে আমি ইতর জনচিত কোনো আশা সফল করিবার অভিপ্রায়ে তাহার সহায়তা প্রার্থী হইয়া এই খোলার ঘরে উপস্থিত হইয়াছি? আমি গর্বভরে একটু তীক্ষ্ণ স্বরে বলিলাম, তুমি ভুল বুঝো না ঝি, আমার মনে কোনো কুমতলব নেই। আমি তাকে ভালোবাসি, কিন্তু সে অতি পবিত্রভাবে। তার সঙ্গে তার বিয়ের 5-6 মাস আগে থেকেই আমার দেখাশুনো বন্ধ আছে। তার কথা শুনবার জন্যে আমার মনটা বড়ই ব্যাকুল হয়েছিল, তাই তোমার সঙ্গে দেখা করতে এসেছি, অন্য কোনো উদ্দেশ্য নেই। ঝি বলিল, আরে রাম রাম, আমিও সেভাবে বলিনি। শুধু এই বলেছি, যা হবার তা হয়ে গেছে, সেসব কথা ভেবে এখন আত্মাকে মিছে কষ্ট দেওয়া কেন? তা বেশ তো, আপনি কি জানতে চান জিজ্ঞাসা করুন, আমি যা জানি বলছি। কিন্তু আমার রাগটা তখনও পড়ে নাই। জিজ্ঞাসা করিবার কোনো কথা খুঁজিয়া না পাইয়া শুধু বলিলাম, সে ভালো আছে তো? হ্যাঁ, এখন ভালোই আছেন। বেশ, তাহলে এখন উঠি বলিয়া আমি দাঁড়াইয়া উঠিলাম। ঝি বলিল, এখনই চললেন? হ্যাঁ বলিয়া পকেট হইতে 2টি টাকা বাহির করিয়া তাহার বিছানায় রাখিয়া বলিলাম, তোমার ছেলেকে সন্দেশ কিনে দিও। ঝি মুচকি হাসিয়া বলিল, ছেলেকে? ছেলে কোথা পাবো বাবু? আমার কি ছেলে আছে? ও আচ্ছা, তোমার ভাইকে কি যাকে হোক কিনে দিও। ঝি আমার মুখপানে ক্ষণকাল চাহিয়া বলিল, বাবু আপনি কি রাগ করে চললেন? না না, রাগ কিসের? দেখুন, আমরা হলাম মুখ্য সূক্ষ্ম মেয়ে মানুষ, আমরা কি কথা জানি? কি কথা বলতে কি কথা বলে ফেলি, তাই কি রাগ করতে আছে বাবু? এইবার আমার মনটা নরম হইল। বলিলাম, না ঝি, রাগ করিনি। আচ্ছা, আবার কবে আসবেন বলুন? আবার শীঘ্রই একদিন আসব। এই সময় বুঝেছেন, 12টা বাজলেই আমি মনিব বাড়ি থেকে বেরুই। আপনি বরঞ্চ সোজা এই বাড়িতেই আসবেন, রাস্তা পথে আর দেখা করে কাজ নেই। আচ্ছা, তাই আসব বলিয়া আমি কলেজে ফিরিয়া গেলাম। প্রক্সির বন্দোবস্ত করিয়া গিয়াছিলাম, সুতরাং হাজিরার কোনো ব্যাঘাত হয় নাই। রাত্রি 10টায় এ ডায়েরি লিখিতে বসিয়াছিলাম। এখন প্রায় 12টা বাজে। খানিক ভাবিতেছি, খানিক লিখিতেছি। ঝির অনেক আবোল তাবোল বাজে কথার মধ্যে 2টি কথা প্রণিধানযোগ্য। প্রথম, মধুপুর হইতে উহাদের অকালে তিরোধানের কারণ আমার শ্রবণযোগ্য নহে, তাহাতে আমার আফসোস বাড়িবে বই কমিবে না। দ্বিতীয়, সেসব এখন আমাদের মন থেকে মুছে ফেলাই ভালো। তবে তাহারও মনে মুছিয়া ফেলিবার যোগ্য জিনিস আছে। মোছা কি যায় পাগলি? মুছিতে গেলে যে বুক ভাঙিয়া যায়। যাহা হোক, মধুপুরে শাড়ি সংকেতে মনে যে আশার অঙ্কুরোদ্গম হইয়াছিল, আজ ঝির কথায় তাহা পত্র শোভিত হইয়া উঠিল। পত্র পল্লব অর্থে লিখিয়াছি, কিন্তু এখন মনে হইতেছে ঝির হাতে আমি যদি তাহাকে পত্র অর্থাৎ চিঠি পাঠাই এবং সে আমাকে ওই উপায়ে পত্র লেখে, তাহা হইলে যথার্থই আমাদের প্রেম তরু পত্র শোভিত হয়। 22শে অগ্রহায়ণ।
আজ আবার বামাঝির সহিত সাক্ষাৎ করিতে গিয়াছিলাম। তাহার নাম বামা সুন্দরী। শৈলর অনেক গল্পই সে করিল। বেশ স্পষ্টই বুঝিতে পারিতেছি শৈলও আমার স্মৃতিকে তাহার অন্তরের অন্তঃস্থলে গোপন করিয়া রাখিয়াছে। চিঠি পাঠাইবার প্রস্তাব করিলাম, কিন্তু বামা তো রাজি হয় না। বলে, বৌগিন্নির সঙ্গে সেভাবের কোনো কথা তো আজ পর্যন্ত আমার হয়নি। চিঠি দিতে গেলে যদি তিনি রেগে চেঁচিয়ে হিতে বিপরীত করে বসেন। ঠিক বটে, মনে যার যাই থাকুক, অন্য কাহারও কাছে ধরা পড়িয়া গেলে তো সেটা সুখের হয় না। আমি অনেক পীড়াপিড়ি করিতে অবশেষে বলিল, আচ্ছা, আগে বেড়া নেড়ে গেরস্তের মন বুঝে দেখি। অর্থাৎ আমার দুই একটি কথা সে তাহার কাছে বলিয়া দেখিবে। আগামী পরশু দ্বিপ্রহরে আবার আমায় যাইতে বলিয়াছে। 24শে অগ্রহায়ণ। আজ গিয়াছিলাম। ঝি বলিল, গত কল্য বিকালে কৌশলে আমার নাম তাহার নিকট সে পাড়িয়াছে। শৈল কাঁদিয়াছে, কিন্তু রাগ করে নাই। চিঠির কথা পাড়িতে সাহস হয় নাই। আজ কিংবা সুবিধা মতো সে কথা পাড়িবে। 25শে অগ্রহায়ণ। চিঠির কথা ঝি পাড়িয়াছিল। সে আংশিকভাবে রাজি হইয়াছে। অর্থাৎ আমি চিঠি লিখিব, কিন্তু সে লিখিবে না। তাহার যাহা বক্তব্য তাহা ঝির মুখে বলিয়া পাঠাইবে মাত্র। সে বলিয়াছে, তিনি অবিবাহিত, সুতরাং তিনি যাহা ইচ্ছা তাহা করিতে পারেন, কিন্তু আমি এখন পরস্ত্রী। আমার কি উচিত চিঠি লেখা? আচ্ছা, আপাতত তাহাই হইবে। শনৈ পন্থা। 27শে পৌষ। চিঠি তো একে একে অনেকগুলিই লিখিলাম, উত্তর তো একখানিরও মিলিল না। ঝির মুখে উত্তর যাহা পাই তাহাতে কিছুমাত্র পরিতৃপ্তি হয় না। অথচ বকশিস আকারে এই 1 মাসে চিঠির মাসুলও অনেক টাকা। ঝি বেটি আমার সঙ্গে চাতুরি করিতেছে কিনা কিছুই বুঝিতে পারিতেছি না। আজ সে বলিয়াছে, আমার সন্দেহ ভঞ্জনার্থ শৈলর কোনো একটা নিদর্শন সে আমাকে আনিয়া একদিন দেখাইবে। 29শে পৌষ। ঝি বলিল, শৈল বলিয়াছে, তাকে চিঠি লিখি, সে কি আমার অসাধ? কিন্তু আমি যে পরস্ত্রী। তবে তার সন্তোষের জন্য এই 1খানা কাগজে আমার নামটি লিখে দিচ্ছি, এইটি তাকে দিও। 1 টুকরো সাদা ফুলস্ক্যাপ কাগজে লেখা রহিয়াছে, শ্রীমতী শৈলজা সুন্দরী গুপ্তা। বড় হইলে শৈলর হাতের লেখা আমি কখনো দেখি নাই। লেখাটি আমার চোখে এমন সুন্দর দেখাইতেছে যেন প্রায় পুরুষ মানুষের লেখা। হইবে না কেন? সে তো বোধোদয় পড়িয়া মা সরস্বতীর নিকট বিদায় লয় নাই। অনেক বয়স অবধি স্কুলে রীতিমতো লেখাপড়া করিয়াছে। পাইয়া অবধি কাগজখানি অমূল্য নিধির মতো আমি বুকে করিয়া রাখিয়াছি। কতবার যে সেখানে পড়িয়াছি বলিতে পারি না। ঝি আরো বলিল, কাগজখানি লিখিয়া দিয়া ঝরঝর করিয়া কাঁদিতে কাঁদিতে শৈল উঠিয়া গিয়াছিল। কথাটা শুনিয়া অবধি আমি ভাবিতেছি, এ কান্নার অর্থ কি? ইহার একমাত্র অর্থ যাহা আমার মনে হইতেছে তাহা এই, যাহাকে সর্বস্ব দিতে পারিলেও তৃপ্তি হইত না, তাহাকে দিলাম কিনা কালির আঁচড় কাটা 1 টুকরো তুচ্ছ কাগজ। আর কিছু দিবার অধিকার আমার নাই। অধিকার আছে শৈল, সবই দিবার অধিকার তোমার আছে, কিন্তু তুমি তাহা বুঝিবে কি? আমি কয়েকখানি আধুনিক বাংলা উপন্যাস পড়িয়াছি। তাহাতে লেখকগণ
স্পষ্টই লিখিয়াছেন, মন্ত্র পড়িয়া বিবাহ করিলেই যথার্থ বিবাহ হয় না, পরস্পরের প্রতি প্রেম থাকিলে তাহাই আসল বিবাহ। যে নরনারী প্রেমের বন্ধনে আবদ্ধ নহে, কেবলমাত্র লৌকিক বিবাহের বন্ধনই যাহাদের মধ্যে একমাত্র বন্ধন, তাহাদের পরস্পর সাহচর্যকে একটা অতি কদর্য আখ্যা দিয়াছেন। প্রেমের মিলনকেই তাহারা যথার্থ পবিত্র মিলন বলিয়া মনে করেন। বহিগুলি ঝির হস্তে শৈলকে পাঠাইয়া দিব মনে করিয়াছি। পড়িলে সে বুঝিতে পারিবে, যে যাহাকে যথার্থ ভালোবাসে সে তাহাকে চিঠি লিখিলে কিছুমাত্র দোষের কার্য হয় না, বরং যথার্থ ভালোবাসার পাত্রকে ত্যাগ করিয়া মন্ত্র পড়া বিবাহের স্বামীর ঘর করিতে থাকিলেই নারীর অধিকার খর্ব হয়, নারীত্বের অপমান হয় এবং তাহার শুভ্র আত্মা কলঙ্কলিপ্ত হইয়া যায়। 5ই মাঘ। আজ কয়েকখানি বাংলা উপন্যাস ও মাসিক পত্র ঝির হস্তে শৈলকে পাঠাইয়াছে। 10ই মাঘ। বহিগুলি পড়িয়া শৈল বলিয়াছে, বেশ বহি, আরও বহি চাহিয়াছে। আজ ঝিকে বিশেষ করিয়া বলিয়া দিয়াছি, শৈলর সঙ্গে একটিবার আমি দেখা করিতে চাই। আমার প্রাণ বড়ই ব্যাকুল হইয়াছে। যদি কোনো নিভৃত স্থানে 10-15 মিনিটের জন্য একবার তাহার দেখা পাই, 2টা কথা কহিতে পাই, তবে প্রাণে অনেকটা শান্তি পাই। ঝি বলিল, সে বলিয়া দেখিবে, কিন্তু শৈল এ প্রস্তাবে সম্মত হয় কিনা খুব সন্দেহ। 14ই মাঘ। ঝি বলিল, শৈল কিছুতেই রাজি হইতেছে না। বলিয়াছে, আমরা মনে মনে দুজনে তো দুজনারই আছি, এ জন্মে ইহার অধিক আর কিছুই হইবার নয়। আজ শৈলকে একখানি খুব ভালো উপন্যাস পাঠাইয়া দিয়াছি। ইহাতে লেখক অকাট্যভাবে প্রমাণ করিয়াছেন, প্রেমহীন বিবাহে স্বামীর প্রতি বিশ্বাস ও সতীত্ব রক্ষার প্রবৃত্তি নারী চিত্তে একটা সেকেলে অন্ধ কুসংস্কার মাত্র। 22শে মাঘ। নারীর অধিকার, বিবাহ বন্ধনের কুসংস্কার, প্রেমের স্বাধীনতা প্রভৃতি নব্যমতের সমর্থক বাংলা উপন্যাস পড়িয়া পড়িয়া এতদিনে শৈলর মন ফিরিয়াছে। সে আমার সহিত একবার সাক্ষাৎ করিতে রাজি হইয়াছে। তবে আমার নির্দিষ্ট স্থানে সে আসিবে না, স্থান সে নিজে নির্বাচন করিবে। কোনো উপায় স্থির করিতে পারিলেই সে আমায় জানাইবে। সে তো রাজি হইয়াছে, কিন্তু তাহার সহিত আমার গোপনে সাক্ষাৎ করাটা উচিত হইবে কিনা আমি কিছুই স্থির করিতে পারিতেছি না। পূর্বোক্ত বহিগুলি আর একবার ভালো করিয়া পড়িয়া দেখিতে হইবে। যুক্তিতে বেশ বুঝিতে পারি যে এ কার্য কিছুমাত্র অন্যায় নহে, কিন্তু জন্মগত সংস্কার এমনই জিনিস, তাহার প্রভাব কিছুতেই কাটাইয়া উঠিতে পারা যায় না। এইখানেই স্ত্রীলোক ও পুরুষে প্রভেদ। যে প্রথমে আমায় চিঠি পর্যন্ত লিখিতে অত আপত্তি করিয়াছে, সে আজ আমার সঙ্গে গোপনে দেখা করিতে প্রস্তুত, আর আমি গোড়ায় পাদ্রীগিরি করিয়া কত কষ্টে তাহাকে জপাইলাম, কিন্তু শেষ পৈঠায় পৌঁছিয়া জলে ঝাঁপ দিবার পূর্বে আমি ইতস্তত করিতেছি। আসল কথা, স্ত্রীলোকেরাই যথার্থ এক্সট্রিমিস্ট। আমরা পুরুষরা মডারেট হইয়া 2 নৌকায় পা দিয়া মারা গেলাম। 17ই ফাল্গুন। ঝি বলিল, শনিবার বিডন স্ট্রিটের কোনো গৃহে একটা বিবাহ আছে, শৈল সেখানে নিমন্ত্রিতা।
সন্ধ্যার পূর্বেই সেখানে সে যাইবে, অবশ্য বাড়ির গাড়িতে। রাত্রি 10টার মোটর আবার শৈলকে আনিতে সেখানে যাইবে। ওই দিন সন্ধ্যায় ঠিক 7:30টার সময় হেদুয়ার পূর্ব দক্ষিণ কোণে ফুটপাতে আমায় দাঁড়াইয়া থাকিতে হইবে। বিডন স্ট্রিটের দিক হইতে একখানি ট্যাক্সি আসিয়া সেখানে দাঁড়াইবে। সেই গাড়িতে নীলাম্বরী বারাণসী শাড়ি পরিহিতা একজন মহিলা থাকিবেন এবং ঝিও থাকিবে। ঝি নামিয়া আমায় সংকেত করিলেই আমি ট্যাক্সিতে উঠিয়া পড়িব। ট্যাক্সিতে যতক্ষণ থাকিব শৈলর সহিত আমি একটুও কথা কহিতে পাইব না। কথা কহিলে হিতে বিপরীত হইবে। শহরের বাহিরে কোনো নির্জন স্থানে সেই ট্যাক্সি আমাদের লইয়া যাইবে। কোথায় যাইতে হইবে ইত্যাদি পূর্বেই ঝি ট্যাক্সিওয়ালাকে উপদেশ দিয়া রাখিবে। সেখানে ঘড়ি ধরিয়া অর্ধ ঘণ্টা কালমাত্র সেই শাড়িধারিণীর সহিত আমি কথোপকথন করিতে পারিব। তাহার পরে ট্যাক্সি হইতে আমায় নামিয়া যাইতে হইবে। ঝি সেখানে উপস্থিত থাকিবে। ঝিকে জিজ্ঞাসা করিলাম, তুমি সে ট্যাক্সিতে যাবে না? না, আমি সঙ্গে থাকলে আপনাদের কথাবার্তার কি সুবিধে হবে? আমার না থাকাই ভালো বলিয়া সে আমার প্রতি একটি বক্র কটাক্ষপাত করিল। জিজ্ঞাসা করিলাম, সে জায়গাটা কোথায়? ঝি বলিল, তা বৌগিন্নি এখনো আমায় বলেননি, সেই দিন আমায় জানাবেন। তবে বললেন স্থানটি খুব নির্জন, কোনো বাধা বিঘ্নের ভয় সেখানে নেই। কিন্তু আমার মনে একটু সন্দেহ উপস্থিত হইল। কি জানি ইহার ভিতর কোনো দাগবাজি নাই তো। আমি ঝিকে বলিলাম, দেখো, ওভাবে ট্যাক্সিতে উঠে কলকাতার বাইরে যেতে আমার কিছুমাত্র আপত্তি নেই, কিন্তু আমি শুধু তোমার মুখের কথার উপর নির্ভর করতে পারিনি। কিসে নির্ভর করতে পারেন? শৈল নিজে হাতে আমায় চিঠি লিখলে আমার মনে আর কোনো সন্দেহ থাকে না। ঝি একটু ভাবিয়া বলিল, কিন্তু তিনি কি চিঠি লিখতে রাজি হবেন? আমি বলিলাম, তার হাতে চিঠি না পেলে আমি কিন্তু যাব না, এ কথা তাকে বলো। ঝি বলিল, আচ্ছা, বলে দেখি তিনি কি বলেন। আপনি কাল একবার, পরশু, পরশু তো শুক্রবার, পরশু একবার আসবেন। তিনি কি বলেন আপনাকে জানাবো। 19শে ফাল্গুন। শৈল আমায় চিঠি লিখিয়াছে। প্রিয়তম কিংবা প্রাণেশ্বর এরূপ কোনো সম্ভাষণ তাহাতে নাই। কেবলমাত্র লেখা আছে, শনিবার সন্ধ্যা 7টায় হেদুয়ায় পূর্ব দক্ষিণ কোণে ফুটপাথে দাঁড়াইয়া থাকিও। আমি ট্যাক্সিতে আসিয়া তোমায় তুলিয়া লইয়া যাইব। শ্রীমতী শৈলজা সুন্দরী গুপ্তা। শৈলর সেই নাম স্বাক্ষরযুক্ত ফুল স্ক্যাপ কাগজের টুকরোটি বাহির করিয়া হাতের লেখা মিলাইয়া দেখিয়াছি। সেই লেখা, সেই টান, কোনো প্রভেদ নাই। এখানে তাহারই স্বহস্তে লিখিত লিপি, তাহাতে আর সন্দেহ নাই। হৃদয়, তুমি শান্ত হও, সুখের আতিশয্যে ফাটিয়া যাইও না। আজ এখন রাত্রি 9টা, আর 22 ঘণ্টা। এ 22 ঘণ্টা কি করিয়া কাটাইব জানি না। দেহ ক্ষণে ক্ষণে পুলকে শিহরিয়া উঠিতেছে। আহ্লাদে পাগলের মতো হইয়াছি। কত আশা, কত কল্পনাই যে মনোমধ্যে উদিত হইতেছে। 29শে ফাল্গুন। 10 দিন ডায়েরি ছুঁই নাই। এ ডায়েরি লিখিবার, এ ডায়েরি রাখিবার আর আবশ্যকতা নাই। এ পৃথিবী যদি মুহূর্তের রসাতলে যায়, তাহাতেও আমার কিছুমাত্র আপত্তি নাই। সেই শনিবারের কাল সন্ধ্যায় যথাসময়ে আমি হেদুয়ায় পূর্ব দক্ষিণ কোণে ফুটপাতে গিয়া দাঁড়াইয়াছিলাম।
বিডন স্ট্রিটের দিক হইতে ট্যাক্সিও আসিয়াছিল। তাহাতে নীলাম্বরী বারাণসী পরিয়া একজন বসিয়াও ছিল। ঝিটাও নামিয়াছিল। আমিও ট্যাক্সিতে উঠিয়া বসিয়াছিলাম। ট্যাক্সি তখন কর্নওয়ালিস স্ট্রিট দিয়া ধর্মতলা পার হইয়া গড়ের মাঠের দিকে ছুটিল। ইডেন গার্ডেনের কাছাকাছি গিয়া ইচ্ছা হইয়াছিল বলি, এই বাগানেই নামা যাক, এসো, বেশ নিরিবিলি পাওয়া যাবে। কিন্তু গাড়িতে কথা কহিতে বারণ, পাছে হিতে বিপরীত হয় এই আশঙ্কায় নীরব রহিলাম। ট্যাক্সি গঙ্গার ধার দিয়া খিদিরপুর অভিমুখে ছুটিল। তাহার পর কোথা দিয়া কোথায় যে গেল আমি কিছুই নির্ণয় করিতে পারিলাম না। ওদিকটা আমি একেবারেই চিনি না। ক্রমে দেখিলাম দুই ধারে খোলা মাঠ রাখিয়া ছুটিতেছি। সরকারি পাকা রাস্তা, কিন্তু একেবারে নির্জন। রাস্তার পাশে আলোক স্তম্ভও নাই। ট্যাক্সি আর থামিতে চাহে না। অনুমান হইল প্রায় 1 ঘণ্টা কাল আমরা ছুটিতেছি। অবশেষে ট্যাক্সি একটা বাগানের ফটকের কাছে থামিল। ভিতরে একটা বাগান বাড়ির মতো দেখা গেল। গাড়ি বারান্দায় আলো জ্বলিতেছে। সে নামিয়া নিম্নস্বরে আমায় বলিল, আসুন। আমি কম্পিত বক্ষে নামিয়া তাহার অনুসরণ করিলাম। বাড়িটার বারান্দায় উঠিবা মাত্র নীল শাড়ি মুহূর্ত মধ্যে অপসৃত হইল। সভয়ে দেখিলাম ক্ষীরের খাকি পোশাক পরা পুরুষ মূর্তি, স্বয়ং প্রবোধ গুপ্ত, হস্তে চাবুক। দেখিয়া আমার মাথাটা বনবন করিয়া ঘুরিয়া উঠিল। পড়িয়া যাইবার ভয়ে আমি দেওয়াল ধরিলাম। বেশ বুঝিতে পারিলাম ঝি শয়তানি এই বিশ্বাসঘাতকতা করিয়াছে। প্রবোধ তখন মালি মালি বলিয়া চিৎকার করিতে লাগিল। মালি আসিয়া কক্ষদ্বার খুলিয়া ভিতরে আলো জ্বালিয়া দিল। প্রবোধ কঠোরস্বরে আমায় বলিল, এসো। মালিকে বলিল, তুম আভি যাও। আমি কম্পিত পদে ভিতরে প্রবেশ করিলাম। দরজা বন্ধ করিয়া একটা চেয়ারে বসিয়া প্রবোধ বলিল, কি প্রেমিক বর, প্রেম করবে? আমার মুখ দিয়া কথা সরিল না। আমায় কাঁপিতে দেখিয়া বলিল, বসো। আমি একটা চেয়ারে বসিলাম। প্রবোধ বলিল, পরের স্ত্রীর প্রতি লোভ করলে কি দণ্ডশাস্ত্রে বিহিত আছে জানো? নাসিকা ও কর্ণচ্ছেদন। বলিয়া পকেট হইতে একটা বৃহৎ শিকারীর ছুরি বাহির করিয়া তাহার ফলা খুলিল। দেখিয়া আমার আত্মা পুরুষ শুকাইয়া গেল। আমি কাঁদিয়া উঠিয়া হাত জোড় করিয়া বলিলাম, আমায় মাফ করুন, আমার কিছু দোষ নাই। আপনার স্ত্রী আমায় চিঠি লিখে ডেকে পাঠিয়েছিল। প্রবোধ হা হা করিয়া হাসিয়া উঠিল। বলিল, কই সে চিঠি? এই যে। বলিয়া বুক পকেট হইতে সেই অভিশপ্ত চিঠিখানা বাহির করিয়া আমি প্রবোধ গুপ্তের সামনে ফেলিয়া দিলাম। প্রবোধ তাহা খুলিয়া বলিল, তোমার বিশ্বাস এই চিঠি শৈল তোমায় লিখেছে? নির্বোধ, এ আমার হাতের লেখা, দেখো। বলিয়া বুক পকেট হইতে ফাউন্টেন পেন বাহির করিয়া কি লিখিয়া চিঠিখানা আমার সামনে ফেলিয়া দিল। দেখিলাম যেখানে শৈলর স্বাক্ষর ছিল তাহার নিম্নে দ্বিতীয় স্বাক্ষর হইয়াছে, শ্রীমতী শৈলজা সুন্দরী গুপ্তা।
একই লেখা। তখন বুঝিলাম সেই ফুল স্ক্যাপের টুকরায় সেই স্বাক্ষরও ইহারই লিখিত। ঝি সর্বনাশী প্রথমাবধি বিশ্বাসঘাতকতা করিয়াছে। প্রবোধ বলিল, শোনো বলি, ছেলেবেলায় একটি মেয়ের সঙ্গে খেলা করেছ বলেই বড় হয়ে বিবাহের পরও সে মেয়ে, বিশেষ হিন্দুর মেয়ে, তোমার প্রেমে হাবুডুবু খাবে, এ বিশ্বাস ত্যাগ করো। আমাদের বিবাহের পর তোমার গল্প শৈল আমার কাছে করেছিল। ঢাকা থেকে ফিরে স্কুলের ঠিকানায় তুমি তাকে যে চিঠি লিখেছিলে, যদিও সে চিঠি সে দেখেনি, সে চিঠির কথাও আমাকে বলেছিল। তারপর মধুপুরে বেড়াতে বেরিয়ে একদিন আমায় বলেছিল, এই যে লোকটি গেল, ওই সেই নির্মল। নির্মলের মনে যে এত ময়লা তখন আমি বুঝতে পারিনি। ভেবেছিলাম 5 জনের মতো তুমিও মধুপুরে পুজোর ছুটিতে শুধু বুঝি বেড়াতেই এসেছ। তারপর পূজার নিমন্ত্রণের সঙ্গে তোমার সেই প্রেমের চিঠি শৈল আমায় দেখালে। সে প্রথমে রাজি হয়নি। আমারই পীড়াপিড়িতে সে বিজয়া দশমীর বিকালে নীলাম্বরী বারাণসী পরে বেড়াতে বেরিয়েছিল। আমি শুধু একটু আমোদ করবার জন্যই শৈলকে দিয়ে ওই কাজটি করিয়েছিলাম। তারপর সাহস পেয়ে পাছে তুমি আর কোনো রকমে তাকে বিরক্ত করো, এই ভয়ে তারই অনুরোধে পরদিন আমরা মধুপুর ত্যাগ করি। তারপর তুমি কলকাতায় এসে ঝির সঙ্গে দেখা করলে। ওই ঝির মা আমার মায়ের ঝি ছিল, এখন ও আমার স্ত্রীর ঝি, অত্যন্ত বিশ্বাসী। সে এসে প্রথম দিনই তোমার সব কথা আমাদের দুজনের কাছে প্রকাশ করে। তুমি ঝির হাতে যে সমস্ত চিঠি পাঠাতে, ঝি আমাকে নিয়ে গিয়ে দিত। আমি কোনো কোনো দিন আমোদ করে শৈলকে পড়ে শোনাবার চেষ্টা করতাম, কিন্তু সে কিছুতেই শুনত না, ছুটে পালিয়ে যেত। তারপর আজকের এ ব্যাপারে পরামর্শ শুনে শৈল আমায় জিজ্ঞাসা করেছিল তাকে কি সাজা দেবে। আমি বলেছিলাম, শাস্ত্রেই আছে এই অপরাধের দণ্ড নাসিকা ও কর্ণচ্ছেদন, তাই করব। শুনে সে আমাকে মিনতি করেছে তা যেন আমি না করি। সুতরাং এ যাত্রা তোমার নাক কান বেঁচে গেল, কিন্তু সাবধান, ফের যদি কখনো তুমি আমাদের ত্রিসীমানায় আসো, তবে তোমার নাক কান আমি নিশ্চয়ই কেটে নেব। আজ তোমাকে পরস্ত্রীর পানে পাপ চক্ষে চাইতে নেই, এই উপদেশটি শিক্ষা দেওয়ার জন্যে কেবল ঘা কতক চাবুক মেরে বিদায় করব। বলিয়া সে উঠিয়া দাঁড়াইয়া চাবুক হাতে লইল। আমার প্রতি ঘূর্ণিত লোচনে চাহিয়া বজ্র গম্ভীর স্বরে বলিল, উঠে দাঁড়াও। আমি তৎক্ষণাৎ চেয়ার ছাড়িয়ে উঠিলাম, কিন্তু দাঁড়াইলাম না। এক লম্ফে দরজার নিকট গিয়া তাহা খুলিয়া বারান্দা হইতে বাগানে লাফাইয়া পড়িয়া প্রাণপণে ফটকের দিকে ছুটিলাম। ফটক হইতে বাহির হইয়া সেই অন্ধকার পথে ঊর্ধ্বশ্বাসে ছুটিলাম। কি অদ্দূর গিয়া পথে হোঁচট খাইয়া পড়িয়া গেলাম। কাপড় ছিঁড়িয়া গেল, শরীরে রক্তপাত হইল। এক পাটি জুতা ছিটকাইয়া কোথায় গিয়া পড়িল। উঠিয়া ভাবিলাম, ট্যাক্সিতে প্রবোধ যদি আমায় ধরিতে আসে। তৎক্ষণাৎ অপর জুতাপাটি খুলিয়া ফেলিয়া রাস্তা হইতে নামিয়া খোঁড়াইতে খোঁড়াইতে মাঠের ভিতর প্রবেশ করিলাম। সাপে খাইবে কি বাঘে খাইবে তখন সে জ্ঞান আমার কিছুমাত্র ছিল না। কি একটা বড় গাছ দেখিয়া তাহার গুঁড়ির আড়ালে চুপ করিয়া দাঁড়াইয়া রহিলাম। কিয়ৎক্ষণ পরে দেখিলাম বাগানের দিক হইতে একখানা মোটর আসিয়া কলিকাতা অভিমুখে চলিয়া গেল। আমি তখন নগ্ন পদে খোঁড়াইতে খোঁড়াইতে রাস্তায় আসিয়া আবার পথ চলিতে লাগিলাম। দেহ অবসন্ন, চলি, আবার পথে বসি। এ কোন স্থান?
কলকাতা হইতে কত দূর আসিয়াছি কিছুই জানি না। বিশ্রাম করিয়া আবার উঠিয়া অন্ধকারে পথ চলি। এইরূপে ক্রমে রজনী প্রভাত হইলে একখানি গ্রাম পাইলাম। শুনিলাম সেখান হইতে কলিকাতা হাঁটা পথে 7 ক্রোশ। 2 মাইল দূরে স্টেশন আছে, সেখান হইতে কলিকাতা যাওয়া যায়। টাকা পয়সাও সঙ্গে নাই যে স্টেশন গিয়া টিকিট কিনিয়া বাড়ি আসিব। গত কল্য সন্ধ্যায় বাড়ি হইতে বাহির হইবার সময় এমন উন্মত্ত হইয়াছিলাম যে মানি ব্যাগটিও সঙ্গে লইতে ভুল হইয়া গিয়াছিল। ক্ষুধায় পেট জ্বলিতেছে, পা কাটিয়াছে, ফুলিয়াছে, ব্যথায় আড়ষ্ট, চলিবার শক্তি নাই। তবু প্রাণের দায়ে গ্রামের বাজারে ভিক্ষা করিয়া কিছু খাইয়া 1-2 ঘণ্টা বিশ্রাম করিয়া আবার পথ চলিতে লাগিলাম। দ্বিপ্রহরে আর একটা গ্রাম পাইলাম, সেখানেও ভিক্ষা করিয়া কিছু খাইয়া সন্ধ্যার সময় খিদিরপুরে পৌঁছিলাম। বাড়ি পৌঁছিতে রাত্রি 8টা বাজিল। সেখানে পিতামাতার নিকট দস্যু হাতে পতিত হওয়ার যে কাল্পনিক কাহিনী বলিলাম, সেটা তাহারা বিশ্বাস করিলেন না। তবে সারাদিন উৎকণ্ঠায় যাপন করার পর আমাকে পাইয়া তাহারা ক্রোধ ভুলিয়া গেলেন। মা স্বহস্তে গা মুছাইয়া ভাত বাড়িয়া খাইতে দিলেন। রাত্রেই কম্প দিয়া জ্বর আসিল। 3 দিন 3 রাত্রি জ্বর ঘুরে অচেতন ছিলাম। পরশু হইতে জ্বর ছাড়িয়াছে। আজ রুটি খাইয়াছি। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।